বাংলাদেশে পরিশোধিত জ্বালানি মজুদ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর। হেজবুল্লাহ কখনোই অস্ত্র ছাড়বে না, বিবিসিকে হেজবুল্লাহর শীর্ষ নেতা। সমুদ্র পাড়ি দিতে গিয়ে গত এক বছরে ৯০০ জন রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ জানিয়েছে ইউএনএইচসিআর। যুদ্ধবিরতির বাকি সময়টুকু হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার ঘোষণা ইরানের। হরমুজ প্রণালী উন্মুক্ত করার ইরানি ঘোষণাকে ট্রাম্পের ধন্যবাদ। হরমুজ প্রণালী বন্ধের প্রভাব পুরো পৃথিবীতে পড়েছে বলছেন ইমানুয়েল ম্যাক্রো। হরমুজ প্রণালী উন্মুক্তের ঘোষণায় তেলের দরপতন, ঊর্ধ্বগতি শেয়ার বাজারে। হরমুজ প্রণালী ব্যবসার জন্য পুরোপুরি প্রস্তুত, উন্মুক্ত, তবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ থাকবে বলছেন ট্রাম্প। হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতার জন্য সামরিক সহায়তায় আগ্রহী জার্মান চ্যান্সেলর। হরমুজ প্রণালী এবং ইরানের ইউরেনিয়াম নিয়ে উদ্ভট দাবি ট্রাম্পের। হরমুজ প্রণালী নিরাপদ করতে আন্তর্জাতিক মিশনের ঘোষণা স্টারমারের। ভারতের সংসদে পাশ হলো না নারীদের জন্য ৩৩% আসন সংক্রান্ত সংবিধান সংশোধনী প্রস্তাব। সম্পূর্ণ নিরাপদ না হলে হরমুজ প্রণালী ব্যবহার করবে না শিপিং কোম্পানিগুলো। ইরানে ইন্টারনেটের বিধিনিষেধ শিথিল হওয়ার খবর। আইআরজিসির অনুমতি নিয়েই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলতে হবে, জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এবং পত্রিকা শিরোনাম, টিকার অব্যবস্থাপনায় 11 রোগের বিস্তার। বাংলাদেশের ইতিহাসে সবথেকে বেশি পরিশোধিত জ্বালানি এই মুহূর্তে মজুদ রয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী আনিন্দু ইসলাম অমিত। শুক্রবার চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বা ইআরএল পরিদর্শন শেষে জ্বালানির নিরাপত্তা নিয়ে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে জ্বালানির কোনো ধরনের ঘাটতি নেই এবং সরকার সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এপ্রিল এবং মে মাসের যে আভ্যন্তরীণ চাহিদা, তার বিপরীতে পর্যাপ্ত জ্বালানি তেল ইতিমধ্যেই মজুত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। মিস্টার অমিত বলেন, এপ্রিল এবং মে মাসের জ্বালানি চাহিদা পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে। এখন আমরা মূলত জুন মাসের সম্ভাব্য চাহিদা মেটাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি। জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সরকার এখন একক কোনো উৎসের উপর নির্ভর না করে বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত তেল আমদানির উপর জোর দিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন বন্ধ হওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সাময়িকভাবে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি বা উৎপাদন সক্ষমতা কিছুটা কম্প্রোমাইজড হয়েছে, তবে এর জন্য জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না বলে দাবি করেছেন তিনি। লেবানন ও ইসরায়েলের মধ্যে 10 দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে হেজবুল্লাহর শীর্ষ নেতা ওয়াফিক সাফা বিবিসিকে বলেছেন, এই গোষ্ঠীটি কখনোই কোনো পরিস্থিতিতেই অস্ত্র ত্যাগ করবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবানন সরকারের সঙ্গে ভবিষ্যৎ আলোচনায় হেজবুল্লাহকে নিরস্ত্রীকরণ একটি মৌলিক দাবি। নিরস্ত্রীকরণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সাফা বলেন, যথাযথ একটি প্রকৃত যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত নয়, ইসরায়েলি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত নয়, বন্দীদের মুক্তির আগে নয়, বাস্তুচ্যুত মানুষের ফেরার আগে নয় এবং পুনর্গঠন শুরুর আগে নয়। এর আগে হেজবুল্লাহর অস্ত্র নিয়ে কথা বলা সম্ভব নয়।
বৈরুতের একটি আবাসিক ভবনে নেওয়া এই সাক্ষাৎকারে হেজবুল্লাহ ও তাদের প্রধান আঞ্চলিক পৃষ্ঠপোষক ইরানের মধ্যে সমন্বয়ের একটি বিরল চিত্র উঠে এসেছে। সাফা বলেন, হেজবুল্লাহ ও ইরান এক দেহে দুই আত্মা। ইরান ছাড়া কোনো হেজবুল্লাহ নেই, আর হেজবুল্লাহ ছাড়া কোনো ইরান নেই। সম্পর্কটিকে তিনি বর্ণনা করেছেন ধর্মীয়, আইনি ও আদর্শিক হিসাবে। শিয়া মুসলিম রাজনৈতিক ও সামরিক সংগঠন হেজবুল্লাহ ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করে না এবং যুক্তরাজ্য, ইসরায়েল সহ বহু দেশে হেজবুল্লাহ একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে বিবেচিত। গত মার্চের শুরুতে ইসরায়েলের ভূখণ্ডে রকেট ছুঁড়ে সাম্প্রতিক সংঘাতে যুক্ত হয় হেজবুল্লাহ। তাদের দাবি, এটি ছিল ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ এবং 2024 সালের নভেম্বরের সর্বশেষ যুদ্ধের পর থেকে লেবাননে প্রায় প্রতিদিন চালানো ইসরায়েলি হামলার জবাব। এর জেরে ইসরায়েল ব্যাপক হামলা চালায় এবং দক্ষিণ লেবাননে আরেকটি স্থল অভিযানে নামে। ইসরায়েল জানায়, হেজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে। লেবাননের স্বার্থ না ইরানের স্বার্থ, কোনটি হেজবুল্লাহ অগ্রাধিকার দিচ্ছে, এরকম প্রশ্নে সাফা বলেন, নিশ্চয়ই হেজবুল্লাহ লেবাননের স্বার্থের দিকেই তাকিয়ে আছে। তার যুক্তি, যুদ্ধবিরতির জন্য চাপসহ ইরানি সমর্থনে বর্তমান সংঘাতে লেবাননকে সহায়তা করছে। তবে অনেক লেবাননি যাদের সঙ্গে সাম্প্রতিক প্রতিবেদনের সময় বিবিসি কথা বলেছে, তাদের মধ্যে কেউ কেউ বলছেন তারা হেজবুল্লাহকে নিরস্ত্র দেখতে চান এবং দেশকে সংঘাতে ঠেলে দেওয়ার জন্য গোষ্ঠীটিকে দায়ী করেছেন তারা। হেজবুল্লাহ যখন নিরস্ত্রীকরণে অস্বীকৃতি জানিয়ে আরও বিস্তৃত শর্তে অনড়, আর ইসরায়েল যখন তার নিরাপত্তা সংক্রান্ত দাবিতে অটল, তখন যে কোনো যুদ্ধবিরতি হয়তো দীর্ঘস্থায়ী এক সংঘাতের কেবল সাময়িক বিরতি হয়ে থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্রপথে শরণার্থী ও অভিবাসীদের যাত্রায় 2025 সাল ছিল ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী বছর। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী গত বছর আন্দামান সাগর এবং বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে 900 জন রোহিঙ্গা শরণার্থী মৃত্যু বা নিখোঁজের শিকার হয়েছেন। UNHCR এর তথ্য মতে 2025 সালে 6500-র বেশি রোহিঙ্গা অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন। এর মধ্যে প্রতি 7 জনের মধ্যে 1 জন মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। এটি বিশ্বের শরণার্থী ও অভিবাসীদের সমুদ্রযাত্রার যে কোনো প্রধান রুটের মধ্যে সর্বোচ্চ মৃত্যুহার বলে দাবি UNHCR এর। সংস্থাটি বলছে, সাম্প্রতিক বছরগুলোতে সমুদ্র পাড়ি দেওয়া এই শরণার্থীদের অর্ধেকের বেশি নারী ও শিশু। 2026 সালেও এই ভয়াবহ ধারা অব্যাহত রয়েছে। এবছরের 1 জানুয়ারি থেকে 13 এপ্রিলের মধ্যে 2800 জনের বেশি রোহিঙ্গা আবারও উত্তাল সমুদ্রপথে জীবনের ঝুঁকি নিয়েছেন। সম্প্রতি আন্দামান সাগরের ট্রলার ডুবে আনুমানিক 250 জন নিখোঁজ হন, যে ঘটনায় মাত্র 9 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা দিয়েছেন যে চলমান যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মিস্টার আরাঘচি বলেন, লেবাননে কার্যকর হওয়া যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গতি রেখে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। ইরানের বন্দর ও সমুদ্র বিষয়ক সংস্থা কর্তৃক পূর্ব ঘোষিত সমন্বিত রুট অনুযায়ী এই চলাচল অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা শুরু হলে এর প্রতিক্রিয়ায় বিশ্বের অন্যতম ব্যস্ত এই তেল পরিবহন পথটি কার্যকরভাবে বন্ধ করে দিয়েছিল ইরান। চলতি সপ্তাহের শুরুর দিকে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ শুরুর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতি চলছে, যার মেয়াদ আগামী 22 এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার ঘোষণা আসতেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই পদক্ষেপকে স্বাগত জানান। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ইরান এইমাত্র ঘোষণা করেছে যে তাদের প্রণালী অর্থাৎ হরমুজ প্রণালী এখন সম্পূর্ণ উন্মুক্ত এবং জাহাজ চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। ধন্যবাদ। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা করেছিলেন যে চলমান যুদ্ধবিরতির বাকি সময়টুকু বিশ্বের অন্যতম ব্যস্ত এই তেল পরিবহন পথটি বাণিজ্যিক জাহাজের জন্য খোলা থাকবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় পুরো পৃথিবী এবং বৈশ্বিক অর্থনীতির উপর অত্যন্ত গুরুতর প্রভাব পড়েছে। ইমানুয়েল ম্যাক্রো ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গতকাল প্রায় 40টি দেশের একটি ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেছেন। এরপরেই সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। ম্যাক্রো সাম্প্রতিক কয়েকটি ঘোষণাকে স্বাগত জানান। এর মধ্যে রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি, লেবাননের সাম্প্রতিক যুদ্ধবিরতির যেটিকে পুরোপুরি মানতে হবে বলে তিনি উল্লেখ করেন এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার কথা উল্লেখ করেন। কূটনীতি আমাদের এগিয়ে নিচ্ছে বলেন ম্যাক্রো। তিনি জানান, আজ যেসব দেশের প্রতিনিধিরা বৈঠকে বসছেন তারা সব পক্ষের কাছ থেকে হরমুজ প্রণালী অবিলম্বে নিঃশর্ত ও পূর্ণমাত্রায় পুনরায় খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা যুদ্ধের আগে যে মুক্ত নৌ চলাচল ব্যবস্থা ছিল তা পুনঃপ্রতিষ্ঠার দাবি করেন। ম্যাক্রো বলেন, এই দেশগুলো প্রণালীকে নিয়ন্ত্রণে নেওয়ার যে কোনো চেষ্টা এবং যে কোনো ধরনের টোল ব্যবস্থা আরোপের বিরোধিতা করে। ইরানের পক্ষ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করার পরপরই বিশ্ববাজারে এর ইতিবাচক প্রভাব পড়ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $90 নিচে নেমে গেছে, অথচ দিনের শুরুতে এর দাম ছিল $98 উপরে। একইভাবে মার্কিন তেলের মানদণ্ড হিসেবে পরিচিত নাইমেক্স লাইট সুইট ক্রুডের দামও উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। উল্লেখ্য, সংঘাত শুরুর আগে ব্র্যান্ড ক্রুড তেলের দাম ছিল ব্যারেল প্রতি $70 নিচে। গত মার্চ মাসের শুরুতে এটি $100 ছাড়িয়ে যায় এবং মাসের শেষের দিকে সর্বোচ্চ $119 গিয়ে ঠেকেছিল। এদিকে হরমুজ প্রণালী উন্মুক্ত হওয়ার খবরে ইউরোপে এবং যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। প্যারিসের CAC এবং ফ্রাঙ্কফুর্টের DAX উভয় বাজারে সূচকেই 2% বেশি বেড়েছে। লন্ডনের FTSE সূচকেও কিছুটা বৃদ্ধি দেখা গেছে। এছাড়া লেনদেন শুরুর প্রথম কয়েক মিনিটেই যুক্তরাষ্ট্রের ডাও জোন্স সূচক 1.3% এবং S&P 0.7% বেড়েছে। নিজের মালিকানাধীন সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে নতুন করে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত এবং ব্যবসার জন্য প্রস্তুত। এরপর তিনি লেখেন, কিন্তু ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর ও বহাল থাকবে এবং তা চলবে যতক্ষণ না ইরানের সঙ্গে আমাদের লেনদেন শতভাগ সম্পূর্ণ হচ্ছে। এই প্রক্রিয়াটি খুব দ্রুত এগোনোর কথা, কারণ বেশিরভাগ বিষয়ই আগের আলোচনার মাধ্যমে ঠিক হয়ে গেছে। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমন এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দেশগুলোকে দ্রুত কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। সংবাদ সম্মেলনে তিনি হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় জার্মানির পক্ষ থেকে সামরিক সহায়তারও প্রস্তাব দেন। মের্জ বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক সমঝোতা অর্জন, চলমান প্রচেষ্টা জোরদার করা সংশ্লিষ্ট সব পক্ষের জন্যই জরুরি। পাশাপাশি হেজবুল্লাহ ও ইসরায়েলের সামনেও দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনে একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সম্প্রতি ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার যে ঘোষণা দিয়েছে তাকে সুসংবাদ হিসেবে স্বাগত জানালেও মের্জের দাবি এটি হতে হবে স্থায়ী, নিরাপদ এবং সম্পূর্ণ শুল্কমুক্ত। হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক সহযোগিতা ও মাইন অপসারণের মতো কারিগরি সহায়তার আগ্রহ প্রকাশ করেন তিনি। যদিও তিনি উল্লেখ করেন যে এই ধরনের পরিকল্পনার জন্য অবশ্যই জাতিসংঘ এবং জার্মান পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হবে। এছাড়া এই মিশনে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বিশেষভাবে বাঞ্ছনীয় বলেও তিনি মনে করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, আমাদের মহান B-2 বোমারু বিমানের মাধ্যমে সৃষ্ট সব পারমাণবিক ধূলিকণা যুক্তরাষ্ট্র ফিরিয়ে নেবে এবং কোনোভাবেই কোনো অর্থের লেনদেন হবে না।
এই চুক্তিতে কোনোভাবেই লেবানন অন্তর্ভুক্ত নয়, তবে যুক্তরাষ্ট্র আলাদাভাবে লেবাননের সঙ্গে কাজ করবে এবং হেজবুল্লাহ ইস্যু যথাযথভাবে মোকাবেলা করবে। ইসরায়েল আর লেবাননে বোমাবর্ষণ করবে না, যুক্তরাষ্ট্র তাদের তা করতে নিষেধ করেছে। এই বার্তাটি প্রকাশের কয়েক মিনিট আগে ট্রাম্প হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার জন্য ইরানকে ধন্যবাদ জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্স নিউজে আজ মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরান 3 পাতার একটি পরিকল্পনা নিয়ে আলোচনা চালাচ্ছে। আলোচনাধীন শর্তগুলোর একটি হলো সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ স্থানান্তরের বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের জব্দ থাকা 20 বিলিয়ন বা 2000 কোটি ডলারের সম্পদ মুক্ত করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লেখেন, ইরান সম্মত হয়েছে যে তারা আর কখনো হরমুজ প্রণালী বন্ধ করবে না এবং এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না। ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত জানালেও এই সমস্যার একটি দীর্ঘমেয়াদী ও কার্যকর সমাধানের উপর জোর দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্স একটি আন্তর্জাতিক মিশনে নেতৃত্ব দেবে বলেও তিনি ঘোষণা করেছেন। স্টারমার বলেছেন, মিশনে তারা একজোট হয়ে এই বার্তায় দিচ্ছেন যে হরমুজ প্রণালী অবশ্যই কোনো ধরনের অতিরিক্ত শুল্ক বা বিধিনিষেধ ছাড়াই উন্মুক্ত রাখতে হবে। বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা সামাল দিতে পরিবেশ অনুকূলে আসার সাথে সাথেই বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন তিনি। নৌ চলাচলের স্বাধীনতা রক্ষার ঘোষণা দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি অনুকূলে আসা মাত্রই ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বে একটি আন্তর্জাতিক মিশন শুরু হবে। এই মিশনটি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আত্মরক্ষামূলক বলেন তিনি। এর রূপরেখা চূড়ান্ত করতে আগামী সপ্তাহে লন্ডনে একটি বিশেষ পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত হবে। স্টারমার বলেন, ইতিমধ্যে অন্তত 12টি দেশ এই মিশনে সামরিক সরঞ্জাম ও সম্পদ নিয়ে সহায়তা করতে সম্মত হয়েছে। বক্তব্যের শেষে তিনি পুনর্ব্যক্ত করেন যে সাধারণ মানুষ এখন সংঘাতের অবসান এবং স্থিতিশীলতা ফিরে আসা দেখতে চায়। ভারতের সংসদ ও রাজ্য বিধানসভাগুলোতে নারীদের জন্য 33% আসন সংরক্ষণ করার প্রস্তাব দিয়ে কেন্দ্রীয় সরকার যে বিল এনেছিল সেটি সংসদের নিম্নকক্ষ লোকসভায় ভোটাভুটিতে হেরে গেছে। ওই প্রস্তাবের সঙ্গেই ছিল লোকসভার বর্তমান সদস্য সংখ্যা 543 থেকে বাড়িয়ে 850 করার প্রস্তাবটিও। নারীদের জন্য আসন সংরক্ষণের সঙ্গেই বিজেপি সরকার প্রস্তাব করেছিল যাতে লোকসভার আসন পুনর্বিন্যাস করা হয় 2011 সালের আদমশুমারির ভিত্তিতে, এবং এটি ছিল কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর আসন সংখ্যা বৃদ্ধির প্রস্তাবও। নারীদের জন্য আসন সংরক্ষণের বিলটি ভোটে হেরে যাওয়ার বাকি 2টি বিল নিয়ে আর এগোনো হবে না বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বিরোধী সংসদ সদস্যরা বলছিলেন তারা নারীদের জন্য আসন সংরক্ষণের বিরোধিতা করেন না, কিন্তু এই বিলটিকে ডিলিমিটেশন অর্থাৎ জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের সঙ্গে যুক্ত করা সমর্থন করবেন না তারা। বিরোধী দলগুলোর অভিযোগ ছিল যে লোকসভার আসন সংখ্যা 850 করার প্রস্তাবের সঙ্গেই 33% আসন নারীদের জনসংরক্ষণের বিলটি জুড়ে দিয়ে বিজেপি নিজেদের গড় এলাকা বলে পরিচিত উত্তর ভারতের রাজ্যগুলোর আসন বাড়িয়ে নিতে চেষ্টা করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হরমুজ প্রণালীকে সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করলেও পারস্য উপসাগরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজগুলো এই মুহূর্তে এই পথ পাড়ি দিতে খুব একটা তাড়াহুড়ো দেখাচ্ছে না। প্রাথমিক বিভিন্ন ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে শিপিং কোম্পানিগুলো এখন নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি তেল ও গ্যাস ট্যাঙ্কার অপারেটর বিবিসিকে জানিয়েছে, ইরানের এই বিবৃতিতে আপাতত তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। প্রতিষ্ঠানটি বলছে, আমরা কোনো অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে চাই না। আমাদের কোম্পানির সিদ্ধান্ত হলো আমরা সবাই আগে এই প্রণালী দিয়ে যাওয়ার ঝুঁকি নেব না। অন্যদিকে এই অঞ্চলে তেল ট্যাঙ্কার পরিচালনাকারী অন্যতম বড় প্রতিষ্ঠান স্টেনা বাল্ক জানিয়েছে যে তারা পরিস্থিতির উপর নজর রাখছে। প্রতিষ্ঠানটি বলছে, আমাদের ক্রু এবং জাহাজের নিরাপত্তাই রুট নির্ধারণের ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয়। যতক্ষণ পর্যন্ত আমরা এটি চলাচলের জন্য সম্পূর্ণ নিরাপদ বলে নিশ্চিত হতে না পারছি, ততক্ষণ আমরা এই প্রণালী দিয়ে যাতায়াত করব না।
যোগাযোগ ব্যবস্থার উপর আরোপিত বিধিনিষেধ ইরান সরকার শিথিল করতে শুরু করেছে বলে সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে। এসব খবরে বরাত দিয়ে বিবিসি আরাবিক জানায়, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর এই প্রথম আবার ল্যান্ডলাইন ফোনে আন্তর্জাতিক কল করার সুযোগ পাওয়া গেছে। প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, ইন্টারনেট সেবা আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে এবং প্রায় 50 দিনের বন্ধের পর গুগলের সেবাগুলো আবার ব্যবহার করা যাচ্ছে। তবে সেবাগুলো এখনও ঝামেলাহীন নয় এবং মোবাইল ফোন কল এখনও বন্ধ রয়েছে। ফেব্রুয়ারির 28 তারিখে হামলা শুরু হওয়ার পর ইরানি সরকার ইন্টারনেটের উপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করে। সে সময় শুধু তথাকথিত জাতীয় ইন্টারনেট ব্যবহারের অনুমতি দেওয়া হয়, যা রাষ্ট্র অনুমোদিত সাইটে সীমাবদ্ধ। তবে সামরিক বাহিনী ও কিছু সরকারি সংস্থার সীমিত সংখ্যক প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পেয়েছিল। তেহরান কর্তৃপক্ষ এসব পদক্ষেপের পেছনে নিরাপত্তার ঝুঁকি দেখালেও পর্যবেক্ষকদের অনেকের ধারণা এর উদ্দেশ্য ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে দেশের ভেতরের যুদ্ধের প্রভাব ও পরিণতির সংক্রান্ত তথ্যের বিস্তার সীমিত করা। হরমুজ প্রণালী উন্মুক্ত করার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই নতুন শর্ত আরোপের ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। এর ফলে বাণিজ্যিক জাহাজ চলাচলের বিষয়টি নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন যে যুদ্ধবিরতির বাকি সময়টুকু সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। তবে এর পরপরই একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় যে এই যাতায়াত ব্যবস্থা কিছু নির্দিষ্ট বিধিনিষেধের অধীনে থাকবে। বাণিজ্যিক জাহাজগুলো চলাচলের ক্ষেত্রে আইআরজিসি এর নৌ শাখার অনুমতি নিতে হবে। ইরান সরকারের স্পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট রুট বা পথ ব্যবহার করেই কেবল যাতায়াত করা যাবে। বাণিজ্যিক জাহাজের জন্য পথ খুলে দেওয়া হলেও হরমুজ প্রণালী দিয়ে যে কোনো দেশের সামরিক জাহাজ চলাচল আগের মতোই কঠোরভাবে নিষিদ্ধ থাকবে বলেও জানানো হয়েছে। প্রিয় দর্শক, দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম। সমকাল পত্রিকার শিরোনাম, টিকার অব্যবস্থাপনায় 11 রোগের বিস্তার। এই খবরে বলা হয়েছে, বিগত অন্তর্বর্তী সরকারের সময় কেনাকাটা নিয়ে জটিলতার কারণে 11টি রোগের সঙ্গে সংশ্লিষ্ট কিছু টিকার সংকট তৈরি হয়। এতে টিকাদান কর্মসূচি ব্যাহত হয়। আজকের পত্রিকার শিরোনাম, বেশিরভাগ দরগা মাজার খোলেনি হামলার পর। এই খবরে বলা হয়েছে, 24-এর 5ই আগস্ট থেকে চলতি বছরের 16 এপ্রিল পর্যন্ত দেশের সুফিদের মাজার, দরগা, খানকার মতো স্থাপনা এবং ওরস, লালন মেলা, পালাগান সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে 138টি হামলার ঘটনা ঘটেছে। দেশ রূপান্তরের শিরোনাম, ভারত শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে। এতে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে যে অনুরোধ করা হয়েছে তা খতিয়ে দেখছে দিল্লি। টাইমস অফ বাংলাদেশের প্রথম পাতার শিরোনাম, কর ছাড় কমিয়ে রাজস্ব 50,000 কোটি টাকার বাড়ানোর পরিকল্পনা। এই প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্তের প্রেক্ষাপটে আগামী বাজেটে আয়কর, স্থানীয় ভ্যাট বা মূল্য সংযোজন কর এবং কাস্টমস শুল্ক খাতে বিদ্যমান কর অব্যাহত একটি বড় অংশ প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে সরকার। বণিক বার্তার শিরোনাম, দক্ষতার ঘাটতি শিক্ষকদের বড় চ্যালেঞ্জ হতে পারে বাস্তবায়নে। এই খবরে বলা হয়েছে, দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে বর্তমান সরকারের ঘোষিত ওয়ান টিচার ওয়ান ট্যাব প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী ট্যাবে থাকবে পাঠ পরিকল্পনার টেমপ্লেট, প্রশ্ন ব্যাংক এবং লার্নিং এভিডেন্স আপলোডের সুবিধা। যুগান্তরের শিরোনাম, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে শঙ্কা। এই খবরে বলা হয়েছে, পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 2025 সালের প্রথম 3 মাসের তুলনায় 2026 সালের প্রথম 3 মাসে দেশে হত্যাকাণ্ড বেড়েছে 14%। কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম, এত তেল যাচ্ছে কোথায়। খবরটিতে বলা হয়, প্রায় 1.5 মাস ধরে চলা জ্বালানি সংকটের প্রভাবে জনভোগান্তি চরমে। দেশের অনেক এলাকায় 8 থেকে 12 ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রথম আলো শিরোনাম, দ্বিতীয় মেট্রো রেল করবে সরকার, ব্যয় নিয়ে প্রশ্ন। এই খবরে বলা হয়েছে, ঢাকার কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেল নির্মাণে জাপানি ঠিকাদাররা কিলোমিটার প্রতি যে টাকা চাইছে তা সরকারের প্রাক্কলনের চেয়ে প্রায় 97% বেশি।
প্রিয় দর্শক, সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশে পরিশোধিত জ্বালানি তেলের মজুদ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর। হেজবুল্লাহ কখনোই অস্ত্র ছাড়বে না, বিবিসিকে হেজবুল্লাহর শীর্ষ নেতা। সমুদ্র পাড়ি দিতে গিয়ে 1 বছরে 900 জন রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ, জানিয়েছে ইউএনএইচসিআর। যুদ্ধবিরতির বাকি সময়টুকু হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার ঘোষণা ইরানের। হরমুজ প্রণালী উন্মুক্ত করার ইরানি ঘোষণাকে ট্রাম্পের ধন্যবাদ। হরমুজ প্রণালী বন্ধের প্রভাব পুরো পৃথিবীতে পড়েছে, বলছেন ইমানুয়েল ম্যাক্রো। হরমুজ প্রণালী উন্মুক্তের ঘোষণায় তেলের দরপতন, ঊর্ধ্বগতি শেয়ারবাজারে। হরমুজ প্রণালী ব্যবসার জন্য পুরোপুরি উন্মুক্ত, তবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ থাকবে, বলছেন ট্রাম্প। হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতার জন্য সামরিক সহায়তায় আগ্রহী জার্মান চ্যান্সেলর। হরমুজ প্রণালী এবং ইরানের ইউরেনিয়াম নিয়ে উদ্ভট দাবি ট্রাম্পের। হরমুজ প্রণালী নিরাপদ করতে আন্তর্জাতিক মিশনের ঘোষণা স্টারমারের। ভারতের সংসদে পাশ হল না নারীদের জন্য 33% আসন সংক্রান্ত সংবিধান সংশোধনী প্রস্তাব। সম্পূর্ণ নিরাপদ না হলে হরমুজ প্রণালী ব্যবহার করবে না শিপিং কোম্পানিগুলো। ইরানে ইন্টারনেটের বিধিনিষেধ শিথিল হওয়ার খবর। আইআরজিসির অনুমতি নিয়েই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চালাতে হবে, বলছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এবং পত্রিকা শিরোনাম, টিকার অব্যবস্থাপনায় 11 রোগের বিস্তার।